নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। নতুন বছরের অনেকটা সময়ই বাংলাদেশের ঘটে চলা ঘটনার দিকে আমাদের নজর দিতে হবে। আমার অনেক দর্শক বন্ধু কমেন্ট বক্সে লিখছেন যে পশ্চিমবঙ্গের রাজনীতি নিয়েও কিছু বলুন। অবশ্যই বলবো, কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতি এখন খুব নিস্তরঙ্গ। এই নিস্তরঙ্গ রাজনীতিতে নতুন করে বলার মতো কিছু নেই। চর্বিত চর্বণ করে আপনাদের মূল্যবান সময় নষ্ট করতে চাই না। যখন পশ্চিমবঙ্গের রাজনীতিতে কিছু বড়সড় ঘটনা ঘটবে তখন নিশ্চয়ই প্রতিবেদন করব। 31শে ডিসেম্বর ঢাকার শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্ররা এবং নাগরিক সমিতি, এই নাগরিক সমিতি হয়তো আগামী দিনে রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশ করবে ছাত্রদের, তারা একটা মহা সমাবেশের ডাক দিয়েছে। সমাজ মাধ্যমে টিজার ক্যাম্পেইন করে এই সমাবেশকে সফল করার কথা বলা হচ্ছে। মূলত কি দাবি আছে? গণ অভ্যুত্থানকে বিপ্লব বলতে হবে, মুজিববাদী সংবিধানের কবর রচনা করতে হবে এবং শেখ হাসিনার সময় যারা নির্বাচিত এবং মনোনীত হয়ে বিভিন্ন পদে আসীন ছিলেন তাদেরকে অবিলম্বে বরখাস্ত করতে হবে। এবং অনেকগুলো দাবি রয়েছে। এর মধ্যে দেখুন, যারা শেখ হাসিনার সময়ে মনোনীত এবং নির্বাচিত হয়ে বিভিন্ন পদে আসীন ছিলেন তাদের মধ্যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনও আছেন। রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে অপসারণ করতে চেয়ে ছাত্ররা কিছুদিন আগেই কার্যত আলটিমেটাম দিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল ছাত্রদের এই দাবি মানতে চাননি এবং অন্তর্বর্তী সরকারও এই বিষয়ে খুব একটা অগ্রসর হয়নি। যদিও 31শে ডিসেম্বর ঢাকার শহীদ মিনারে এই সমাবেশের যে ডাক দেওয়া হয়েছে তার সঙ্গে ইউনূসের অন্তর্বর্তী সরকার সচেতনভাবে দূরত্ব রচনা করেছে। ইউনূসের প্রেস সচিব শফিকুল বলেছেন যে এটা একটা প্রাইভেট ইনিশিয়েটিভ, এর সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই। আসলে বৈষম্য বিরোধী ছাত্ররা মনে করে বাংলাদেশে যে অভ্যুত্থান হয়েছে সেই অভ্যুত্থানের মূল চালিকা শক্তি তারাই। কিন্তু বাংলাদেশের অনেকে বলছে এটা শুধু ছাত্ররা নয়, ছাত্ররা নিশ্চয়ই অগ্রণী ভূমিকা নিয়েছিল, সাধারণ মানুষ ছিল, বিএনপি ছিল, জামাত ছিল। মূলত সাধারণ মানুষের একটা ক্ষোভ শেখ হাসিনার প্রশাসনের উপর জমেছিল, সেটাকে অস্বীকার করা সত্যের অপলাপ হবে। তার পরিণতিতে এই অভ্যুত্থান হয়েছে। এই অভ্যুত্থানের পিছনে ইউনূসের চতুর মস্তিষ্ক ছিল, আমেরিকার ডিপ স্টেট ছিল, জঙ্গি জিহাদিরা ছিল, পাকিস্তানের আইএসআই ছিল। ইউনূস শেখ হাসিনা উপর প্রতিশোধ নিতে চেয়েছিলেন। শেখ হাসিনা তাকে বলেছিলেন, না সংবাদপত্রে বলেছিলেন যে ইউনূসকে পদ্মার জলে চোবানো উচিত। এবং ইউনূস কিন্তু কখনোই সততার মূর্ত প্রতীক ছিলেন না। তার বিরুদ্ধে বাংলাদেশে বহু অভিযোগ আছে। তার মাইক্রো ক্রেডিট বলুন, মাইক্রো ফিন্যান্স বলুন, এই ব্যবসা ফেঁদে এক্সরবিটেন্ট ইন্টারেস্ট চার্জ করে কোটি কোটি ডলার ইউনূস উপার্জন করেছেন, সেই টাকা বিদেশে সরিয়েছেন এবং বাংলাদেশ সরকার তার কাছে যে কর পেত সেই কর তিনি দিতে চাননি। 65 বছর বয়সে বাংলাদেশের আইন আছে যে ব্যাংক প্রমুখ প্রতিষ্ঠানের শীর্ষ পদ থেকে অবসর নিতে হয়, কিন্তু 75 বছর বয়স পর্যন্ত ইউনূস সেই পদে আঁকড়ে ছিলেন। এখন অন্তর্বর্তী সরকার দুটো সিদ্ধান্ত নিয়েছে। এক, ইউনূস ব্যক্তিগতভাবে যে টাকা দেওয়ার ছিল বাংলাদেশ সরকারকে কর বাবদ সেটা মকুব হয়ে গেছে এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংককে 2029 সাল পর্যন্ত কোনো কর দিতে হবে না। অর্থাৎ ইউনূসের অ্যাচিভমেন্ট হচ্ছে এই দুটো। আর বাংলাদেশের মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। মুদ্রাস্ফীতি 12%। দেখুন, এত ভারত বিরোধিতা, এত ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সরব ভারত সরকার কিন্তু 24,000 মেট্রিক টনের বেশি চাল পাঠিয়েছে, এক লপ্তে আরো পাঠাবে, কারণ বাংলাদেশ সরকার অনুরোধ করেছিল। অবশ্যই
টাকার বিনিময়ে পাঠাবে, কিনেছে বাংলাদেশ। অতীতেও তো দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ছিল, নিত্য প্রয়োজনীয় জিনিস তো ভারত থেকেই আসতো। এখন নতুন মিত্র পাকিস্তান থেকে বেশি দামে যদি আপনি পেঁয়াজ রপ্তানি করেন, যদি র মেটেরিয়াল আমদানি করেন, পেঁয়াজ র মেটেরিয়াল আমদানি করেন বেশি দাম দিয়ে, এবং সেখানকার ব্যবসায়ীদের যদি চাপ দেওয়া হয় বেশি দাম হলেও পাকিস্তানি থেকেই আনতে হবে, কারণ পাকিস্তানের অর্থনীতি ঢুকছে, বাংলাদেশ যদি সহায়তা করে তাহলে পাকিস্তানের অর্থনীতি ঘুরে দাঁড়াতে পারে। এবং সেই জন্য দেখুন, এই যে বস্ত্র শিল্প, যেখানে বাংলাদেশ খুব সুনাম অর্জন করেছিল রপ্তানি করে, সেখানে কিন্তু ধুঁকছে, বহু মানুষ বেকার হয়েছেন এবং আগামী দিনে আরো বহু মানুষ বেকার হবেন। এবং বাংলাদেশের সাধারণ মানুষ বলছেন, তারা তো ফোন করেন, মেল করেন, কমেন্ট বক্সে লেখেন যে তারা 2 দশক পিছিয়ে গিয়েছেন। তারা বলছেন, এই প্রেক্ষিতে আপনাদের দেখতে হবে যে 31শে ডিসেম্বর এই শহীদ মিনার চলো ডাক। আসলে বাংলাদেশে একটা রক্তক্ষয়ী গৃহযুদ্ধ আসন্ন। এই গৃহযুদ্ধটা হবে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের সঙ্গে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির রক্তক্ষয়ী সংগ্রাম হবে। ওই যে জঙ্গি মাহফুজ তো আগেই বলেছেন যে গৃহযুদ্ধ আসন্ন। ওদের মেন্টর ফরাদ মাজাহার তিনিও বলছেন গৃহযুদ্ধ আসন্ন। তিনি সবকিছু ঢেলে সাজাতে চাইছেন, সংবিধান বদল করতে চাইছেন। তার মতে ধর্মনিরপেক্ষতা হচ্ছে গলায় জড়ানো বিষাক্ত সাপের মতো, ইত্যাদি। তাহলে এই ছাত্ররা কিন্তু ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র এইসব ধারণাকে আর মানতে চাইছে না। তারা চাইছে নতুন সংবিধান তৈরি হোক এবং মুজিববাদী সংবিধানকে কবর দেয়া হোক। আচ্ছা, মুজিববাদটা কি? শেখ হাসিনাও কখনো মুজিববাদ বলেননি, আর মুজিবুর রহমানও বলেননি মুজিববাদ। শেখ হাসিনা যেটা করেছিলেন, সর্বত্র বঙ্গবন্ধুর স্ট্যাচু তৈরি করা, সমস্ত কিছু নামকরণ বঙ্গবন্ধুর নামে করা, বঙ্গবন্ধুর অবদান অনস্বীকার্য। কিন্তু মুক্তিযুদ্ধে শেখ মুজিব ছাড়াও অনেকে ছিলেন, কিন্তু শেখ হাসিনা তার বাবাকে তুলে ধরতে চেয়ে অন্য অনেককেই বিস্মৃতির অতলে পাঠিয়েছেন। যেমন ঠিক আমাদের দেশে কংগ্রেস করেছে। নেহরুজি, ইন্দিরাজি, রাজীবজির নামে ভারতবর্ষে যত সরকারি প্রকল্প আছে অজস্র, নরসিমা রাওয়ের নামে আছে, লাল বাহাদুর শাস্ত্রীর নামে আছে, নেই নেই। ওই পরিবার কেন্দ্রিক, মানে 2-3 জনেরই অবদান ভারতের স্বাধীনতার জন্য, আর এটাই কংগ্রেস মনে করে। আর শেখ মুজিবের ছাড়া বা আর কারোর অবদান নেই বাংলাদেশের মুক্তিযুদ্ধে, এটা শেখ হাসিনা মনে করেন। এটা সম্পূর্ণ ভুল ধারণা। কিন্তু মুজিববাদ বলে কিছু নেই। আর মুক্তিযুদ্ধের চেতনাকে মুছে দিতে চাইছে এই ছাত্ররা। দেখুন, এই ছাত্ররা অনেক সময় অনেক রকম কথা বলছেন। মাহফুজ একবার বলেছিলেন মৌলানা ভাসানীর পালনবাদ, হুকুমতে রব্বানিয়াত, এটাকে তিনি নাকি বিশ্বাস করেন। মৌলানা ভাসানী উপমহাদেশের একজন বিদগ্ধ রাজনীতিক। দেবকান্ত বড়ুয়া তার মৃত্যুর পরে বলেছিলেন একজন আপোষহীন সংগ্রামী মানবতাবাদী। কিন্তু মৌলানা ভাসানীও বিতর্কিত মানুষ ছিলেন। মৌলানা ভাসানীর পালনবাদকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে এরা চায় না। এরা চায় শরিয়া প্রবর্তন করতে। সরাসরি এটা বলতে পারছে না, বলতে না পেরে তারা বলছে এই যে মুজিববাদী সংবিধানের কবর হবে, গৃহযুদ্ধ হবে, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র শব্দবন্ধগুলো বাদ দিতে হবে। বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম, কিন্তু ধর্মনিরপেক্ষতা এই শব্দটা সংবিধানে রয়েছে। অর্থাৎ এই যে ছাত্ররা, এই যে নাগরিক সমিতি, তারা কিন্তু গায়ের জোরে সবকিছু দখল করতে চায়। দেখুন, এই ছাত্রদের 2-1টা দাবি কিন্তু অন্তর্বর্তী সরকার মানেনি। যেমন ওই যে ফারুকি, সে সমকামী আন্দোলনের একজন মুখ্য হোতা, সে একটু লিবারাল, তাকে ডক্টর ইউনূস ব্যক্তিগতভাবে তাকে নিয়োগপত্র দিয়েছেন। এতে কিন্তু ওই ছাত্রদের অনেকেরই অসন্তোষ আছে।
Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. এবং অনেক সময় দেখা যাচ্ছে অন্তর্বর্তী সরকার ছাত্রদের দাবিকে অতটা গুরুত্ব দিচ্ছেন না। আসলে হয়তো ডক্টর ইউনূসের ওই ছাত্রদের প্রতি মোহভঙ্গ হয়েছেন। তিনি আসলে ক্ষমতার লোভে এই বৃদ্ধ বাধা পড়ে গেছেন। তিনি বুঝতে পারছেন যে ছাত্রদের যে অন্যায় দাবি, সেই অন্যায় দাবিগুলো তিনি যদি মানতে থাকেন, ইতিহাস তাকে ক্ষমা করবে না। আবার জীবন সায়ান্নে এসে এই ভদ্রলোক দেশের রাষ্ট্রপতি হতে চাইছে। তাহলে দেশের রাষ্ট্রপতি হতে গেলে তাকে জামাতের সমর্থন নিতে হবে, তাকে এই ছাত্রদের সমর্থন নিতে হবে। বিএনপি তাকে সমর্থন করবে না রাষ্ট্রপতি হিসাবে। অর্থাৎ শুধুমাত্র গদির লোভে এই বৃদ্ধ হতবীর্য ভদ্রলোক বাংলাদেশের সারে সর্বনাশ করছেন। সারে সর্বনাশ। এই যে 2রা জানুয়ারি চিন্ময় প্রভুর শুনানি হবে, আমার ধারণা যে সেদিনকে বাংলাদেশ জুড়ে ব্যাপক গন্ডগোল হবে। সেদিনকেও চিন্ময় প্রভুর হয়ে কোনো আইনজীবী দাঁড়াতে পারবেন বলে আমার তো মনে হয় না। কেউ যদি দাঁড়াতে চান তাকে কিন্তু শারীরিক নিগ্রহের মুখে পড়তে হতে পারে। এবং অন্তর্বর্তী সরকার চিন্ময় প্রভুর বিচার নিয়ে মুখে কুলু পেটেছেন। অর্থাৎ তারাও চান চিন্ময় প্রভু বিনা অপরাধে হাজতবাস করুন, যতটা দীর্ঘ সময় তাকে জেলে পুরে রাখা যায় সেটাই কিন্তু তারা নিশ্চিত করতে চাইছেন। তাই 2রা জানুয়ারি সবার নজর থাকবে চিন্ময় প্রভুর শুনানির দিকে। রবীন্দ্রবাবু তিনি বলেছেন যে জীবন যায় যাক, তিনি চিন্ময় প্রভুর হয়ে সওয়াল করবেন। ইতিমধ্যেই তাকে বিজেপির এজেন্ট, রয়ের এজেন্ট বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। তিনি চিকিৎসার জন্য পশ্চিমবঙ্গে এসেছিলেন, ব্যারাকপুর এসেছিলেন, তার ছেলে এখানে থাকে। তা তিনি বলছেন আমি সারা জীবন বাংলাদেশে আছি, বাংলাদেশেই থাকবো, কিন্তু মানবাধিকারের পক্ষে, ন্যায় বিচারের পক্ষে আমি সদা সরব হব। তাই 2রা জানুয়ারি চিন্ময় প্রভুর শুনানি ঘিরে আমার ধারণা চট্টগ্রাম আবার উত্তাল হবে। ছাত্র শিবির, জামাত, তারপরে হেফাজত, জঙ্গি জেহাদিরা ইতিমধ্যেই তারা ইসকনকে সন্ত্রাসবাদী সংগঠন বলে ডেকে দিয়েছেন। তারপর চিন্ময় প্রভুর শুনানি যদি শেষ পর্যন্ত হয়, তার আইনজীবী যদি শেষ পর্যন্ত সওয়াল করতে পারেন জামিনের পক্ষে, আমার ধারণা বিচারক পারবেন না, নিম্ন আদালতের বিচারক পারবেন না চিন্ময় প্রভুর জামিন দিতে, কারণ তাকেও নিগ্রহের মুখে পড়তে হবে। যেভাবে সুপ্রিম কোর্টের বিচারপতিকে রায় পছন্দ না হওয়ায় ডিম ছোড়া হয়েছে, যেভাবে জোর করে পছন্দ মতো রায় লিখিয়ে নেওয়া হচ্ছে, আমাদের কোনো ভরসা নেই। এই যে 4 জন আওয়ামী লীগের সমর্থককে যেভাবে পিটিয়ে মারা হয়েছে 2 দিন আগে বাংলাদেশে, ভাবতে পারেন? জেলের মধ্যে। অর্থাৎ একটা সন্ত্রাসের রাজত্ব কায়েম করো। আওয়ামী লীগের নেতা কর্মী যারা জেলে আছেন বা যারা বাইরে আছেন তাদের মনে এমন একটা ভয় ঢুকিয়ে দাও যাতে তারা আর মাথা তুলে দাঁড়াতে না পারেন। এর থেকে বড় ফ্যাসিবাদ কোথায় আছে? শেখ হাসিনা যদি পতিত ফ্যাসিবাদ হন, এই ছাত্ররাও ইকুয়ালি ফ্যাসিস্ট। তারা মনে করে তারা যেটা বলছে সেটা শুনতে হবে। কেউ যদি তাদের কথা না শোনে তখন তাকে শারীরিক নিগ্রহের মুখে পড়তে হবে। ধর্মীয় সংখ্যালঘুদের উপর তাদের বিদ্বেষ, আওয়ামী লীগকে তারা শত্রু মনে করে এবং ধর্মীয় সংখ্যালঘু এবং সনাতনীদের আওয়ামী লীগের সঙ্গে এক বন্ধনীতে রেখে তারা ধর্মীয় সংখ্যালঘুদের এথনিক ক্লিনজিং করতে চায়। এক উপদেষ্টা ইউনূসের বাসায় মাস্টার মাইন্ড, সেটা ম্যাপ তার নিজের ভেরিফাই ফেসবুক অ্যাকাউন্টে দিল, তাতে পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরার একটা অংশ রয়েছে। নতুন বন্দোবস্ত, নতুন মানচিত্র না হলে পোকায় খাওয়া বাংলাদেশের কোনো ভবিষ্যৎ নেই। তারপরেও তাকে কিন্তু ইউনূস তার পদ থেকে সরায়নি। বাংলাদেশের স্বরাষ্ট্র সচিব নাসিমুল গানি তিনি 2000 সালে
বাংলাদেশে হিজবুত তাহরিরের প্রতিষ্ঠা করেন। হিজবুত তাহরিরের প্রতিষ্ঠা 53 সালে ইসরায়েলে হয়েছিল। 57টা দেশে হিজবুত তাহরির আছে, অধিকাংশ দেশে সেগুলো নিষিদ্ধ, এমনকি পাকিস্তানেও নিষিদ্ধ। শেখ হাসিনাও হোলি আর্টিজান কাফের ঘটনার পরে নিষিদ্ধ করেছিলেন হিজবুত তাহরিরকে। হিজবুত তাহরিরের উপর নিষেধাজ্ঞা যাতে প্রত্যাহার হয় তার জন্য সওয়াল করছেন তাদের লোকজন। তারা বলছেন যে গণ অভ্যুত্থানে তাদের যথেষ্ট সক্রিয় ভূমিকা ছিল তো, ওদের ছিল, জঙ্গিদের ছিল, হেফাজতের ছিল, ছাত্র শিবিরের ছিল, জামাতের ছিল, সবার ছিল, এবং আমেরিকার ডিপ স্টেট এবং আইএসআই। তাহলে নতুন বছর 2025 জুড়ে বাংলাদেশে ঘটনার ঘনঘটা ঘটবে। কবে নির্বাচন হবে আমরা কিছু বলতে পারছি না। ইউনূস এক এক রকম কথা বলছেন। বিএনপি রাস্তায় নামছে জানুয়ারি মাসে। 20 জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিচ্ছেন। ছাত্ররা একটা রাজনৈতিক দল করলে তারা সময় চাইবে নিজেদের গুছিয়ে নেওয়ার জন্য। ইতিমধ্যেই ভোটিং এজ কমিয়ে দেওয়া হয়েছে। আর ইউনূস এবং তার প্রেস সচিব নানা রকম কথা বলে নির্বাচন নিয়ে টালবাহানা করছে। এরকম যদি হয় তাহলে বাংলাদেশে কিন্তু আর্মি টেক ওভার করবে, কারণ দীর্ঘকালীন এই অচল অবস্থা চলতে পারে না। বাংলাদেশে অতীতে সেনা শাসনের অভিজ্ঞতা আছে, এখানকার গণতন্ত্র অত্যন্ত ভঙ্গুর। আর যে পরিস্থিতি তৈরি হয়েছে মাৎসর ন্যায়, এই পরিস্থিতিতে সেনা কিন্তু ব্যারাক থেকে বেরিয়ে এসে ক্ষমতা দখল করবেই। কারণ বাংলাদেশে কোনো পলিটিক্যাল সলিউশন হওয়া এখন সম্ভব নয়। ইউনূস নির্বাচন দিতে চাইছেন না, তিনি নানাবিধ সংস্কারের গল্প করছেন। আরে সংস্কার করবে নির্বাচিত সরকার। আপনি নির্বাচনটা ঘোষণা করে ভোটার তালিকা, আইন শৃঙ্খলা ঠিক করে নির্বাচনটা করান, তারপরে যে দল আসবে তারা সংস্কার করবে। এই সরকারের সাংবিধানিক ভিত্তি নেই, জনভিত্তি নেই। তার উপরে ছাত্ররা এভাবে রাস্তায় নেমে চাপ বাড়াচ্ছে। তারা বলছে তারা যা বলবে সেটাকেই শুনতে হবে। আরে ছাত্রদের পক্ষে কিন্তু বাংলাদেশের মানুষ আর নেই, তাদের অনেকের মোহভঙ্গ হয়েছে। যে স্বপ্ন, যে বিশ্বাস নিয়ে তারা এই আন্দোলনকে সমর্থন করেছিলেন, 5-6 মাস যেতে যেতেই তারা বুঝতে পেরেছেন তাদের এই আশাবাদের আর কোনো বাস্তব ভিত্তি নেই। সুতরাং এক রক্তক্ষয়ী ভবিষ্যতের দিকে যাচ্ছে আমাদের পড়শি বাংলাদেশ। তার অভিঘাত ভারতেও পড়বে, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয়েও পড়বে। ইতিমধ্যেই অনেক জঙ্গি ধরা পড়ছে আসাম থেকে, বাংলা থেকে, সোনারপুর থেকে, দক্ষিণ ভারত থেকে। পশ্চিমবঙ্গের রাজ্য পুলিশের মহানির্দেশক রাজীব কুমার বলেছেন, রাজ্যবাসীকে আশ্বস্ত করেছেন যে দেশবিরোধী নাশকতার কোনো কাজ করার পরিকল্পনা হলে তারা সমূলে সেটাকে উৎপাটিত করবেন। ভরসা রাখছি রাজীব কুমারের উপরে। এখন জঙ্গি জেহাদিদের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান চালাতে হবে, আপনার সতর্ক থাকতে হবে। এখন দায় ঠেলাঠালির কোনো বিষয় না। রাজীব কুমার অত্যন্ত দক্ষ অফিসার, তার উপর ভরসা আছে। সংকীর্ণ দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে পশ্চিমবঙ্গের মানুষের এবং ভারতের মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে। কিভাবে জাল পাসপোর্ট হচ্ছে, কিভাবে জাল আধার কার্ড হচ্ছে, অনেকে ধরা পড়ছেন। এগুলো আগে থেকে জানলে পরে আরো সহজে বিষয়টাকে কন্ট্রোল করা যেত। যাই হোক, রাজীব কুমার সাংবাদিক বৈঠক করে আমাদের আশ্বস্ত করেছেন রাজ্য পুলিশের মহানির্দেশকের বক্তব্যকে বিশ্বাস করছি। কারণ পুলিশ প্রশাসন, গোয়েন্দা দপ্তর এখন কিন্তু খুব তৎপর হতে হবে। বাংলাদেশে যে অশান্তির পরিবেশ হয়েছে এবং যেভাবে জঙ্গিরা চিকেন নেক বাংলাকে রক্তাক্ত করার হুমকি দিচ্ছে, এখন কিন্তু দ্বিগুণ সতর্কতা প্রয়োজন এবং আমাদের সাধারণ মানুষদেরও কিন্তু ইকুয়ালি অ্যালার্ট থাকতে হবে। এই যে নতুন বছর, পৌষ সংক্রান্তি, গঙ্গাসাগর, অনেক ঘটনা, মানে প্রচুর এখন কি বলবো আর কি অনুষ্ঠান আছে, মানুষের সমাগম, কুম্ভ আছে। জঙ্গি জেহাদিরা
অনেক রকম নাশকতার ছক কষতে পারে। সব কাজ প্রশাসনের পক্ষে সম্ভব নয়, আমাদেরও সতর্ক থাকতে হবে যাতে ভারতকে রক্তাক্ত করার কোনো রকম জঙ্গি ছক শেষ পর্যন্ত যেন সফল না হয়। অঙ্কুরে বিনষ্ট করতে হবে জঙ্গি জিহাদিদের এই পরিকাঠামোকে।